অ্যাপ্লাই করতেছি, প্রফেসরদের নক দিচ্ছি, নানাবিধ ব্যাপার স্যাপার থাকে। তো যদি আমরা এটাকে 5টা স্টেপে ভাগ করি, জাস্ট ফর শেয়ারিং এন এক্সপেরিয়েন্স, তো আচ্ছা আচ্ছা। এটাকে যদি আমরা 5টা স্টেপে ভাগ করি, তো আমার কাছে যেটা মনে হয়, প্রথমে আমি যেটা জানতে চাচ্ছি যে মন স্থির করা। তুই যেরকম বললি যে অস্ট্রেলিয়া, কানাডা, নানা জায়গায় এরকম তো টুকটাক ব্যাপার আমরা জানলাম। তো হ্যাঁ, আইএলটিএস আর জিআরই প্রিপারেশনের ক্ষেত্রে তোর কেমন সময় লাগে সাধারণত, বা তুই কত সময় প্রিপারেশনে আইএলটিএস এক্সামটা দিস? আর জিআরইতে একটা লম্বা সময় আমার মনে হয় দেওয়া উচিত। কারণ জিআরই এর প্রশ্ন পত্রের সিস্টেম ওদের সকল প্রশ্নের ধারা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই। হ্যাঁ, আগে যে এক ধরনের পরীক্ষা ছিল 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পরীক্ষাটা দেওয়া লাগতো, এখন হ্যাঁ। ওটা 2.5 ঘন্টা 3 ঘন্টাতে ওরা নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা। তো কিন্তু সিস্টেম কিন্তু আগের মতোই আছে, পড়াশোনা ওই সেম অ্যামাউন্টই করতে হবে আগের মতোই। তো আমার যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে, যেহেতু আমি এমবিবিএস ব্যাকগ্রাউন্ডের, তো হ্যাঁ। আমার যেহেতু পুরা এমবিবিএস এর ভিতরে ম্যাথমেটিক্স একদমই ছিল না। ছিল না। তো জিআরই তে তো আবার ম্যাথমেটিক্স আছে। তো তখন আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স গুলো আমাকে একটু প্র্যাকটিসে আনতে হয়েছিল। যেটা আর কি মনে করো যে যারা ভার্সিটিতে পড়ে, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে, ওদের তো ম্যাথমেটিক্স এত টাইম দেওয়া লাগবে না। না, না, না। তো ওরা ইজিলি এটা ক্র্যাক করতে পারবে। কিন্তু আমার ক্ষেত্রে একটু সময় লেগেছিল, কারণ আমার ম্যাথমেটিক্স গুলো আয়ত্তে আনতে সময় লাগছিল, বেশ ভালো সময় লাগছিল। আচ্ছা, এটা হলো জিআরই ব্যাপার। জিআরইটা আমি ইন্টারনেট থেকে শুরু করি, এবং ইন্টারনেট পরবর্তী পুরো ইন্টারনেট 1 বছর আমি জিআরই মোটামুটি দেখতাম, মানে নিজের মতো করে, কোথাও কোচিং করি। আর যখন আর কি আইএলটিএস এর কোনো কোচিং করিনি। এরপরে হচ্ছে যখন ইন্টার্নি শেষ হয়ে যায়, তারপরে আমি জিআরইর জন্য 2 মাসের একটা কোচিং করছিলাম, হুম, হুম। জাস্ট ম্যাথের জন্য, যেহেতু আমার আচ্ছা। ম্যাথের আপনি যে পার্টটাতে বলেছেন। প্রবলেম ছিল। হ্যাঁ, শুধু হ্যাঁ। ম্যাথের জন্য আমি করেছি, ইংলিশের পার্টের জন্য আমি করি নাই। জিআরই 2টা পার্ট থাকে, ভার্বাল এবং কোয়ান্ট। যারা শুরু করবে তারা জেনে যাবে আসলে এটা হ্যাঁ, 2টা এটা পার্টে ভাগ আসলে অত করা আমাদের থাকে। ডিসক্রাইব করার দরকার নেই এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। তো কোয়ান্ট পার্টটা হচ্ছে ম্যাথমেটিক্স, তো কোয়ান্টের জন্য আমি 2 মাসের কোচিং করেছিলাম। তো যদিও ওইটা পরে দেখলাম যে এটা আসলে আমাদের 9 10 11 12 এই বেস লাইনের ম্যাথমেটিক্স গুলাই ঘুরে ফিরে আসে। তো ওই সময়টাতে যদি ওই ম্যাথ তো অনেক আগে করা, ওই সময়টার ম্যাথ গুলো আসলে অত ভালো মনে ছিল না, দ্যাটস ওয়াই লাগছিল, আদার দেন লাগতো না। আচ্ছা, আচ্ছা। আর ইংলিশ পার্টটা হচ্ছে যত বেশি ভোকাবুলারি গ্রো করা যায় তত ভালো ইংরেজি পার্টটা ভালো হয়, এটাতে কোনো সন্দেহ নেই। দেখ, খুব ভালো আমরা আর টিপস পেলাম। আইএলটিএস টা যেটা আমি ইন শর্ট বলি, আইএলটিএস এর ব্যাপারটা হলো যে আইএলটিএস হচ্ছে পুরাটাই আমি বলবো কনসেন্ট্রেশন, আর কিছু না। আইএলটিএস এর আমি মাত্র 17 ডেজ প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিয়ে দিয়েছিলাম। অনলি 17 তো ডেজ? হ্যাঁ, অনলি 17 ডেজ। আমি কোনো কোচিং করি নাই, কিছুই করি নাই, জাস্ট নিজে নিজে 17 দিন পড়েছি। কারণ আমি চাকরি করতাম, আমার হ্যাঁ, হ্যাঁ। নিজের খরচ নিজের বহন করতে হতো। এক্স্যাক্টলি, একটু সময় তো দেওয়ার ব্যাপার এই আছে। জন্য, হুম। হ্যাঁ, এই জন্য আসলে আমি চাকরি করে বাসায় এসে পড়ার সুযোগ ওইভাবে পাইনি। তো 17 দিন মোটামুটি, তাও 17 দিনও আমার চাকরি ছিল, ডিউটির প্রেশারটা একটু কমিয়ে এনে 17 দিন পরে আমি পরীক্ষাটা দিয়ে দিই। আমি কোনো মক টেস্টও দেই নাই, মক টেস্ট দেওয়া উচিত, এটা ওয়াও। ভুল করা যাবে না, মক টেস্ট আচ্ছা, দিতে হবে। আচ্ছা। অলরাইট। অবশ্যই সবাই মক টেস্ট দিবেন। তারা আইএলটিএস দিচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমাদের, ঠিক আছে? দেন 17 দিনের প্ল্যানটা কি ছিল আসলে, কিভাবে এই যে 4টা পার্ট থাকে আইএলটিএস এর সেটা দেওয়া সেক্ষেত্রে? হ্যাঁ, 17 দিনে যেটা আমি আমি নিজেকে যেভাবে ভাগ করি সেটা হচ্ছে যে আহ আর রিডিং পার্টটা আমার কাছে বেশি কঠিন লেগেছিল, কারণ রিডিং এ দেখা যায় কি আমি ম্যাচ করতে পারতাম না। এটা না পারার একটা বড় কারণ হচ্ছে ভোকাবুলারি, তখনও হয়তো আমি অত ভালো গ্রো করতে পারিনি, এটাও হতে পারে। হুম, আবার এমনও হতে পারে যে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছিল বারবার, আমি হুম, হুম। একটানা 1 ঘন্টা মনোযোগ দিয়ে রাখতে পারছিলাম না। ও এটা আচ্ছা, আমার আচ্ছা। পরে সমস্যা হলো। হ্যাঁ, তো হুম। যে যত বেশি আর কি এক জায়গায় মনটাকে আনতে পারবে বইয়ের ভিতরে, তার সময় তত কম লাগবে, এটা আমি ফিল করেছি। খুবই আর সুন্দর লিসেনিং একটা এর ব্যাপারে আমি যেটা করতাম, রিপ্লাই। হুম। হ্যাঁ, আর লিসেনিং এর ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমি জাস্ট ইউটিউব ওপেন করতাম, ইউটিউবের আইএলটিএস একাডেমি নামে একটা চ্যানেল আছে, ওখান থেকে লিসেনিং গুলো শুনতাম, বই থেকে সলভ করতাম। আচ্ছা, এটা গেল লিসেনিং। আর রাইটিংটা হচ্ছে আমি নিজে নিজে লিখতাম, লেখার পরে আমি গুগল থেকে ইউটিউব থেকে কিছু লেখা পড়তাম যে ডিফারেন্স কোথায়। তো আচ্ছা। পরে আমি দেখলাম যে আমাদের আমার লেখার ভিতরে এবং ওদের লেখার ভিতরে একটা বিস্তর ফারাক থাকতো। ওরা নতুন শব্দ অনেক নিয়ে আসতো, আমি একই শব্দ বারবার ব্যবহার করতাম। আচ্ছা, আচ্ছা। তো তো
তো এই দেখা যায় কি রিপিটেডলি সেম ওয়ার্ড বা সেম লেটার ইউজ করা, সেম সেন্টেন্স ইউজ করাটাতে আমার আস্তে আস্তে আমি ধরতে পারলাম। আমি এটা কেন বললাম, নিজের ভুল ধরতে পারলাম। হ্যাঁ, তো এটা খুব আমি হচ্ছে জরুরি। যে নিজের ভুলগুলোকে আস্তে আস্তে বের করলাম। আর স্পিকিং এর ক্ষেত্রে যেটা করলাম সেটা হচ্ছে যে নিজে হচ্ছে আইএলটিএস এর স্পিকিং পার্টে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে সব সময়। হুম, হুম, হুম। ওইটা দেখে দেখে পড়তাম আর হচ্ছে ওইটা আমি রেকর্ড করতাম। তো রেকর্ড করে পরে যখন আমি আবার শুনতাম তো দেখতাম যে আমি প্রচুর মামলিং করছি, প্রচুর 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 হচ্ছে এটা। তো আস্তে আস্তে আমি ওইটা কাটাই। তো আলটিমেটলি দেখা যায় কি নিজেকে এই সময়টাতে আমি ভাগ করে দিয়ে আহ, যেমন একটা আইএলটিএস এর একটা বইতে 4টা টেস্ট থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি চিন্তা করতাম প্রতিদিন একটা টেস্ট কভার করব। ও নাইস। তো প্রতিদিন একটা করলে 17 দিনে মোটামুটি 17টা টেস্ট আমি হচ্ছে অন্তত প্র্যাকটিস করে যেতে পারবো। তো এবং তো আমি ওটাই করেছিলাম, 17টা হয়নি, 14 থেকে 15টা হয়েছিল আর কি। আচ্ছা, আচ্ছা। মানে কোয়ালিটি প্র্যাকটিস যেটাকে বলে আরকি, খুব শর্ট প্রসেসে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইংলিশে ভালো হ্যাঁ থাকা লাগবে। কারণ যারা ইংলিশে দুর্বল তারা তো এভাবে পারবে না। স্বাভাবিক ব্যাপার। তাদের তো হ্যাঁ, একটা এটা নেওয়া ইনস্ট্রাকশন উচিত লাগবে। না, কারণ কি এটা অনেক অনেক বড় একটা ভালো অ্যামাউন্টের টাকা লাগে, কারণ প্রায় রিস্ক। 22,500 বা 23,000 টাকার মতো। হ্যাঁ, হ্যাঁ। তো টাকাটা তো আমি জাস্ট জাস্ট মানে টেস্ট ড্রাইভের মতো দিয়ে দিলাম এমন না, ভালো প্রিপারেশন নিয়ে দেওয়া উচিত। আমি এটা হ্যাঁ। কেন দিয়েছি শর্ট টাইমে আমি এটাও একটু বলি বিজয়। সেটা হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যত দ্রুত অ্যাপ্লাই করে আমার পিএইচডি ক্র্যাক বা মাস্টার্স ক্র্যাক করা যায়। হ্যাঁ, তো আমি দেখলাম কি ইউনিভার্সিটির ডেডলাইন চলে যাচ্ছে আমেরিকার। তো তখন আমার মনে হলো যে আমি আগে একটা এক্সাম দেই, তারপরে ওরা আমার পরীক্ষা তো নিবে, এবং ওর পরীক্ষা তো নিবে আমার আন্ডার গ্রেড থেকে। ওরা তো আমার আইএলটিএস এর উপরে কোশ্চেন করবে না। ওরা কি তো আবার পরীক্ষা নেয়? ওরা যারা হচ্ছে মানে যেই হ্যাঁ প্রতিষ্ঠানে একটা থেকে ভাইবা হয়। হ্যাঁ হ্যাঁ ও ভাইবা হয়। আচ্ছা, জাস্ট ভাইবার। এটা সব সব ইউএস এর যে ব্যাপারটা ওরা আর কি ডিসাইড করে এভাবে যে তুমি অ্যাপ্লাই করবা, করার পরে তোমার ফর্ম, তোমার অ্যাপ্লিকেশন, তোমার পুরো প্রোফাইল ওরা দেখবে। দেখার পরে ওদের যদি মনে হয় যে না এর পরীক্ষা আমরা নিতে পারি, তখন ওরা পরীক্ষা নেবে। মানে পরীক্ষা তুমি অ্যাপ্লাই করার সাথে সাথে যে তোমাকে ভাইবা কল করবে বিষয়টা তা না। ওদের আচ্ছা, ভাইবা কলের আগেও কিছু জাস্টিফিকেশন থাকে যেটা ওরা প্রসিডিউর করে। থাকে আরকি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে তখন আমি দেখলাম যে ডেডলাইন চলে যাচ্ছিল। তো যার কারণে আমি চটজলদি আগে আইএলটিএস পরীক্ষাটা দিয়ে তারপর আমি জিআরই প্রিপারেশন নেওয়ার পাশাপাশি অ্যাপ্লাই শুরু করে দিই। হ্যাঁ, এরপরে আমি অ্যাপ্লাই করেছিলাম মোটামুটি ছয়টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তার মধ্যে থেকে আমি 4টা থেকে ভাইবা কল পাই। তো 4টা থেকে ভাইবা কল পাওয়ার পরে আমি ওখান থেকে আমার 2টা রিজেকশন হয় এবং 2টাতে আমার চান্স হয়। ওয়াও! তার মধ্যে একটাতে হচ্ছে যে আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পাই, মানে আমার কমপ্লিটলি পুরো পড়াশোনার খরচ, আমার থাকা খাওয়ার খরচ, আমার আহ, চিকিৎসার খরচ, এই সব কিছু ওরা দেয়। আর আরেকটা ভার্সিটি থেকে আমার চিকিৎসার খরচটা ওরা দেয় না, ওরা ওটা বাদ রাখে। মানে হেলথ তো ইন্সুরেন্সটা আমি আরকি পাস ওরা বেয়ার করবে না, তোর বেয়ার করা হ্যাঁ লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমি আর কি চিন্তা করলাম যেটাতে আমার 100% কমপ্লিট সবগুলো আছে আমি ওইটা একসেপ্ট করি। তো আমি তখন ওই ভার্সিটির যেটা আমি অফার লেটার পেলাম ওটা আমি একসেপ্ট করলাম।